ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষার আগা মাথা কিছুই সে বুঝতে পারছে না। যদিও ইংরেজিতে লেখা, তবুও ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। আবার ফার্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেয়া এক তরুণীর ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি? এ কোন যুগে এসে পড়লো? বাবা জানে তোমার? আপন মনে বিড়বিড় করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছেটা দমন করলো সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছু নয়, তবে ইরাম কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল সে চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিলে ভরে উঠল। সাদিয়া, সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরো দস্তর বাইরের পোশাকে তৈরি দেখে সামিয়া শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হবো। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করে আহমদ বলে বসলেন, বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতন নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকু চুনকালি না মাখালেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতে থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন, মানে কি আহমদ? ভদ্র ভাষার কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তার ছিলের হাসি হাসলেন। ও তো আবার ডাক্তার নয়, মেয়ে মানুষ। ডাক্তার হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাজুবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢুকবে ততই মঙ্গল। রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা। পেছনের সিটে ইরাম। তার করে ইজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট খেলনা নিয়ে খেলছে। প্রায় অনেকটা পরে পথে গাড়ি চলে নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলো সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের ওপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মনে না করার মতো কাজ তো ভালো করেননি। তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণেই কথা ঘুরিয়ে ফেলল সে। শুধালো, কিছু মনে করো না সুগন্ধা। খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণি কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিতেই জানবেন। সত্যটা হইল গিয়া আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বৎসর ধরে দইরা ডিলা দিয়া চলতেছে। আমি এত বেশি কিছু জানি না, কখনো আগ বাড়াইয়া জিজ্ঞেস করতে চাই নাই, কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন কি এত কিছু গাটি নাই ভাইজান? ভাইজান সারিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই, ব্যাপারটা দুয়াশা। ইরাম সব শুনে মাথা দোলালো। পাল্টা প্রশ্ন করল না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। সাইবানের বিয়েতে আহমেদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরেই শত্রু মনোভাবাপন্ন আচরণ করা। আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গেছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়, শুধুমাত্র নামে এখনও স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে করে নিয়ে এসে আশেপাশে তাকালো। তিনতলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসিপশনের মতো একটা জায়গা। একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের সামনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া। আজ সকালেই ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে যাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করেই রেখেছি ম্যাম, আপনি ফিল আপ করে দিন।
মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকা সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়ায় একদম শান্ত পরিপাটি স্থান, ভিড় ভাট্টার বাড়ায়নি। ছোটোখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটি কতক ছেলেদের মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো। ইজানকে আদর করে কারো হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট ছিঁড়ে জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো ইরাম। চাকার ডমা দিয়ে কোর্সে ভর্তি হয়ে গেল। মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দেই, তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশি হলো। রিসেপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা, এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত এই বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকেই কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসাবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ঝুরে পড়ল। ও আচ্ছা। তবে মানবিক দায়িত্বকোণ থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারোর সমস্যার কারণ না হয় তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্র উপস্থিত রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসলো ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডোর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনের ডায়াসের ওপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেদহীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফরমাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত ধরে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব, আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা AIও লিখতে পারে, আপনাদের মনে রাখতে হবে অন্যান্য হতে হবে নিজের সক্রিয়তা। ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল রুশদি। হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করেই ক্লাসের ভেতরে থাকা কাইসান মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম, আর দাঁড়ালো না। দ্রুত উঠেও ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কাইসানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হওয়ার পর ইরাম বাহিরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধকান্তার কলেজের গেটের সামনে অপেক্ষা করছে তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করল। তেমন চোখে পড়ার মতো কিছু নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিপোচ্ছে একটা ছেলে, আর একটা ছেলে ঠিক পিছনে দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল এরা। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না। আশপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতেই কি সন্দেহজনক হয়ে গেল। সুগন্ধা চলে আসার বিষয়টা নিয়ে আর ভাবার তেমন সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানে থেকে গেল। অনুসরণ করো না বিধায় ইরাম নিশ্চিত হলো সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টো। সাইমনের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ি তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধন হারা হয় মানুষের আত্মা।
লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক্ষণ অমরিত নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে ঘেসে এরা। তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণ ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান। তার উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপটে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটা কেউই বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখানে বরাবর একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়া হয়েছে। নিচে ফেলে খুশি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভ্রুকুচকে তাকালো। মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাতে তুলে টিমকে ইশারা করো। লাল নীল ডিস্কো লাইট নিভে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হরহামেশা এই শো এর মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস। আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবো অনায়াসে। আর আমি কিনা তোর ওয়ালেট নেব ক্রেজি? তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের মাঝে গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটিকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখানে বরাবর দাঁড়ানো। ওকে না বয়, স্টপ ইট। দুজনের ব্যাপারে অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলেটি তো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো। তারপর সাইবানকে দেখল। আপনি মাঝখানে বাধা সাধছেন কেন? বিষয় টাকার না, বিষয় হলো বেয়াদুফির। এই শালা তুই আমার ওয়ালেট নিলি কেন সাহসে? কতবার বলছি নেয়নি, আর শালা বলছি কাকে? মদর যা, এবার আমি নিয়েছি তোর ওয়ালেট। কার কি বা সিঁড়ি দেখ দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেললেও দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে ফালান দুটোকে, বদমাইশ। ইয়েস, জাস্ট থ্রো দ্যাম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলতার মাঝেই সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য অন্য হাতে তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল। তারপরই সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল। এভরিওয়ান শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা দেখে নেব আমি। তার কণ্ঠস্বরে অদ্ভুতরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণ ছেড়ে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করল। ইয়েস মাই প্রেশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশে কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজবেন্ডকে? হাজবেন্ড শব্দটাতে একটা আলাদাই জোর দিল সাইবান। তীর্যক হাসি ফুটল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে, কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করবো না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কিনা? ও হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান সেটা আমাকে আগে বলবেন না? আলাদিন চেহারা দেখে না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তায় ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকে শো এর মাঝে ফোন রিসিভ করবে কি করে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছি। বুঝেছি, সিলেট গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গেছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো তো, চায়ের দেশে বসে আছো, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসল সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ,
শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপর ঘুমাবে। আমি কালকে আর ফোন দেব না, দিলেই উল্টাপাল্টা কথা শুরু করবে। রাখছি আমি। যথাজ্ঞা, পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনোই গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসল। হ্যাঁ, ওয়াইফি কামস ফার্স্ট। নাও, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন করাটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগে। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়ায় ইরানকে পুরোপুরায় ঘুম পাড়িয়ে নিচে নেমে এসেছিল। তিনজন রমণী অপরিকল্পিতভাবে এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যাচ্ছে। ইরাম একটা ঢোক এলো। কি ব্যাপার, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট, সাইসো এর মাঝখানে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুড়ে আসলো সামিয়ার তরফ থেকে, যার পর নয় হতবাক তারা। তবে ইরামের কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়া ইরাম মুখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর সাইবান, স্কুল ড্রেস পরনে, খয়েরি টাই টেনে ঢিলে করে রাখছে। ধূসর শার্টের ওপরের কয়েকটা বোতাম খোলা, স্কুল ব্যাগটা আলগোছে ঝুলছে হাতে। ওড়না দিয়ে কপাল মুছে ইরাম বলে উঠল, কি ব্যাপার, খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ল সাইবান। সেমিনার 3 দিনের, খুলনায় গিয়েছে। ইরাম মুখ ঘুরিয়ে আবার চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিংয়ের বেতন আগাম নিয়ে আজ সকালে চাল কিনেছে। আরেক চুলায় আলু সিদ্ধ হচ্ছে। গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দেবে ভেবেছিল। একটি শুকনো ঠোক কিরে সে সাইবানকে বলল, তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই, আপু তোমাকে লেবু শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবুঝ প্রশ্নে ইরাম ওড়না গলায় চেপে আরেক দফায় ঘাম মুছল। না মানে তোমার বাড়ি খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না। সিস টাকা দিয়েছে, ও বাইরেই খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। চূড়ার দিকে মুখ বাড়াতেই তার চোখ জোড়া চকচক করে উঠল, যেন সোনার খনি দেখেছে। আলুর ভর্তা, ওয়াও, আমার ফেভারিট। আলুর ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার গালতে গালতে জমে গেল ইরাম। সে জানে সাইবানের আলুর ভর্তা মোটেও পছন্দ না। হরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন ছেলেটার, 12-13, এর মধ্যে এত বুঝদার কবে হয়ে উঠল। ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবান মাথা কাত করে ডাকল, আপু। চোখ পিটপিট করলো ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকলো চোখের কোণে। দ্রুততা দূর করে ইরাম এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সাইবান হঠাৎ করে ইরামের কাছে এগিয়ে গেল। উচ্চতা ছেলেটা তার কাঁধ সমান। কোনো কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইবান একটা টিস্যুর প্যাকেট বের করলো। সেখান থেকে টিস্যু বের করে হাত তুলল সে। দেখি দেখি। ইরামের কপাল শুয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতপর গলার দিকটায় চাপলো অতি যত্ন নিয়ে। বক বক করে বলল, এত গরম পড়ছে, নিচে যত্ন কেন নেন না আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইয়াদেরকে কে দেখবে? বুকের ভেতর জ্বর উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারে না সে। ঠিক কেউ করেনি, আর কোনোদিন করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারবে না। সাইবানের হাতটা সে চেপে ধরো। মুচকি হেসে সেই হাত দুটো মুঠো করে ঝুঁকে তার আঙুলের ওপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে জানানো, এই যে তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই নিজের যত্ন নিচ্ছি না, বুঝেছো? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো, আপু খাবার নিয়ে আসছে। আর 2 তলায় রাহাত ভাইয়া আছে তোমার, ওকেও ডেকে দিও খেতে। সাইবান জলজলে নিষ্পাপ চোখ মেরে কয়েক পলক চেয়ে রইল ইরামের দিকে। অতপর তার ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটল, পবিত্রতম সুন্দরতম।
এই যে যাচ্ছি। আপু, আমাকে কিন্তু ডাল বেশি দেবেন। বলেই ব্যাগ ছুড়ে লিভিং রুমের সোফায় ফেলে সাইবান থুপ থুপ শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাহাত ভাই, ও রাহাত ভাই, খাবে না? কই রে? ঘুমের ঘরে ইরাম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতন ভাবে বলতে পারবো না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠেছে তার, বন্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদানা। ঠিক এমন সময়ে ভাইব্রেশনের শব্দে ইরামের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলো পর্দা গাউলে চুইয়ে পড়ছে ভেতরে। স্নিগ্ধ আবহাওয়া, বিছানার ঠিক পাশেই শুয়ে আছে ইরামের কলিজার ধন। ঘুমে আচ্ছন্ন ইজান ছোট্ট শরীরটা মায়ের বুক ঘেঁষে পড়ে আছে। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল। ইরাম ছেলের দিকে চেয়েই রইল। একটি আঙুলে ছুঁয়ে দেখতে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মতোই হয়েছে, অনেকটা সৌভাগ্য তার। ছেলের মাথায় বিভোর ইরামের অস্থির অন্তরাত্মাটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবার হওয়ায় এবার মুখ ঘুরিয়ে ন্যাস্ট্যান্ড থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল ইরাম। চক্ষু স্ক্রিনের দিকে তাকাতেই তার চক্ষু চরক গাছ হওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সাইবানের কাছ থেকে। নামটা ভেসে উঠতেই হঠাৎ করে ইরামের মাত্র অনুভব করা স্মৃতিটুকুর কথা মনে পড়ল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করতো জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসতো তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠেছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি আমূল বদলে গিয়েছে। ছোট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিন নিজের আর দুটো আপন ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার। কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদ তারার গল্প করা হয়েছে। ইরামের রূপকথার গল্পও ছেলেটা মনোযোগ দিয়ে শুনত। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিন কাজিন, খালামণির ছেলে এই ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেইনি। তারপর একদিন হঠাৎ ঝড়ে সব কিছুই বদলে গেল। এতটাই বদলে গেল যে আজকের সাইবানকে কিছুতেই সেই পুরনো সাইবানের সঙ্গে মিলিয়ে উঠতে পারছে না। যেন দুজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হটিয়ে ইরাম সাইবানের পাঠানো মেসেজটা দেখল। এটা কি? হোটেলের রুমের মেঝেতে বসে আছে। তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করল ইরাম। এটা সত্যি সাইবান? মুখটা তো তার স্বামীরই। কি আশ্চর্য! ইরাম টেক্সট মেসেজটার দিকে পাক্কা 2 মিনিট যাবৎ তাকিয়ে থেকেও এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। পারার দরকার নেই। সে তাকিয়ে আছে পাঠানো ছবিটার দিকে। ড্যাব ড্যাব করে চেয়েই রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইলে টাইপিং করল। ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ওহ সৃষ্টিকর্তা, ইরামকে ধৈর্য দাও, ধৈর্যের ভান্ডার ঢেলে দাও। তুমি কি বলছো না বলছো আমি কিছুই বুঝতে পারছি না আলাদিন। এসবের মানেটা কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? এই কে, কারা? হ্যাঁ, কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে, তোমার ব্রেন সুস্থ আছে? 6, 7 আবার কি? ইরাম ঘুম ঝরানো চোখে আঙুল ঠেসে ধরো। আপন মনে বিড় করো। হে আল্লাহ, উঠিয়ে নাও আমাকে, না এই জল্লাদ ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মাবুদ। আমিন। তারপরই সে রেগে মেগে টাইপিং করলো। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও, না হলে আমি কিন্তু তোমায় ব্লক করে দেবো। ইরাম এবার একটু বিজয়ের হাসি হাসলো। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরেছে ছেলে। যাক, আমি ভাবছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানো না। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্টে সাজিয়ে কি প্রমাণ করতে চাইছিলে? ইরাম আরেক দফায় থামলো। ফুকি আবার কি? পুরোপুরি জানে না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো। সে নিজেও বলতে পারবে না। একটা ঢোক গিরে দ্রুত বিষয় পরিবর্তন করলো সে। তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে ঘুম থেকেই ওঠো না। উঠেছো যখন নাস্তাটা করে নাও, ফিরছো কখন? সাইমন অদ্ভুতরে একটা ইমোজি পাঠালো। ঠোঁট কামড়ে ধরে রেখেছে এমন। ইরাম টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হে আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছো তখন আলাদিনের চেরাগটাও দিতে। চেরাগ ঘষে দৈত্যকে বের করে বলতাম এই বান্দার মাথায় কি চলছে সেটা আমাকে বুঝিয়ে দিতে। পরক্ষণে আপন মনে খানিক হাসলো ইরাম। কেন তা নিজেও বলতে পারবে না। সকাল ভারী হয়েছে। ইরাম পুরো দোস্তর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সামিয়ার ল্যাপটপটা ঠিকঠাক চলে,
ফ্রিল্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেটেড না সেটি, তাই নিজের বিয়েতে পাওয়া দানমোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে ইরাম। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপের শোরুমে। ইজানকে একটা ঢোলা সুতির ফতুয়া আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট্ট একটা ক্যাপ দিল ইরাম। দেখতে বেশ লাগছে। ঝুঁকে ছেলের মুখে অসংখ্য চুমু আঁকতে আঁকতে সিঁড়ি বেয়ে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, ফুচুকো সোনা একটা। মুয়া। জননীর আদর খেতে খেতে দন্তহীন মারি দেখিয়ে খিলখিল করে হাসল ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিল সামিয়া। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন। মুচকি হাসলেন। বেরোচ্ছে? জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছে 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ভ্রুকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল। তার গাল জোড়া লালচে হয়ে উঠল। ওই মানে ইয়ে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হল। মাথা দুলিয়ে হেসে সে বলল। জি মনে থাকবে আম্মু। সামিয়া বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে ইরামের ডাকটা শুনে বরফে পরিণত হলেন। সটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়ালে তার চোখ জোড়া বুঝি ছলছল করে উঠল। ঠোঁট জোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন। কি বলে ডাকলে আমায়? আর একবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকল। আম্মু। চোখ জোড়া বুঝে ফেললেন সামিয়া, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন। একদম ঠিক আম্মু। সরি, আসলে সাইবান সারিকা দুজনেই আমায় মম ডেকে অভ্যস্ত। একেবারে বাঙালি মায়ের ডাকে স্বাদ পায় না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এভাবেই ডাকবো। থ্যাংক ইউ মাই চাইল্ড। ক্রন্দন মাখা এক হাসি উপহার দিলেন সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হলঘরে প্রবেশ করল সারিকা। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদারের দামি লেডিস ব্যাগ চেম্বারে চলে যাচ্ছে। ধবধবে সাদা হিল জোড়ায় ঠকঠক শব্দ করে এগোচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলে উঠলেন। সারিকা। সারিকা থামল, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো। চেম্বারে যাচ্ছি। হ্যাঁ। ইরামের সাথে যাও, ও ব্যাংক থেকে টাকা তুলবে। ও তোর চেম্বারের পাশেই তো অ্যাপলের শোরুম, নিয়ে যাস। ভ্রু কুচকে ফেলল সারিকা। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না, যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে, ইন কোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিম বাজারে, ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার, একটা বাচ্চা কোলে। তুই যা, সেফটি দরকার আছে। সারিকার নাক মুখ কুচকে এমনভাবে ইরামকে দেখলো যেন দুনিয়ার সব থেকে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে। তবে শেষমেশ সে মানা করলো না। ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ইরামকে বলল। তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বারে বসে থাকবে না আপনার জন্য। বলেই সে গটগট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল সারিকার। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে সারিকার চেম্বারের কাছে পৌঁছালো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতেই তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় ইরামের সকল প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টার যাচাই বাছাই শেষে ইরাম স্থির হলো ম্যাকবুক এয়ার M3 মডেলে। 1,25,000-এর মূল্য শোধ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করেছে, তবুও ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচাই করছে সে, নিজেকে বোঝালো তা। কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীর পায়ে উভয় রমণীর শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনের। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনেই একপাশে ডাব বিক্রি হচ্ছে। দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁক ডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বারটা চোখে পড়ছে অদূরে খোলাই। ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে ঘুরল। আপনি গাড়িতে করে চলে যান। এইটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ি ডাবের ভ্যান গাড়ির সামনেই পার্ক করা।
ইরাম এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগোলো। ইজান তার বুকে চুপটি করে লেপটে আছে, ঘুমিয়ে ঠুরু ঠুরু করছে, তবে ঘুমায়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবত তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগোলো গাড়ির দিকে। ঠিক এমন সময় দৃশ্যটা চোখে পড়লো তার। লাল কালো হোন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট, আরেকজনের মুখে মাঙ্কি টুপি জড়ানো। ইরামের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক, সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক, ঠিক একদিন আগে তাকে অনুসরণ করেছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক, আর আজও সাইকার চেম্বারের সামনে সেই বাইক। দুজন ছেলে, এই গরমে মুখে মাঙ্কি টুপি, অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। এরম সিদ্ধান্ত নিতে এই বড় জোর 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা থপাস করে নিচে পড়ে গেল। দু হাতের মাঝে ইজানকে বুকের ভেতর চাপটে ধরে উল্টো ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে। চালকের পেছনে বসা মাঙ্কি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরা একটা বোতল থেকে ক্ষিপ্র গতিতে কিছু স্বচ্ছ তরল ছুড়ে দিল ইরামের গায়ে। ছিটকে উঠল সাপটা। অমোঘ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেল ইরাম। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছা ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আজ সবার আগে টের পায়। সারিকাও তেমনি। সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার হাত পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুড়ে দিল। বাইক থেকে ছুড়ে দেওয়া তরলের বেশিরভাগ গিয়ে লাগলো সারিকার ব্যাগে, বাকিটা ছিটকে গেল চারপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়ো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখলো কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেয়া মাছের মতো জ্বলে উঠল। এসিড, সারিকা বুঝলো সবার আগে। তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গিয়েছে। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছে চারপাশ। অস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোক চক্ষুর আড়ালে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানা ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল, সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির ওপরে রাখা দাটা তুলে নিল সে। ইবলিশের ঔলাদ। ঐশ্বরিক শক্তি ভর করে বুঝি ইরামের মাঝে। বুমেরাঙের মতো দাটা ছুড়ে দিল সে। ভারী দাঁতব বস্তুটি বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকের পেছনে বসা থাকা মাঙ্কি টুপি পরা ছেলেটার পিঠ বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত, সঙ্গে চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামল না। ওই অবস্থায় দ্রুত বাড়িয়ে রীতিমতো কয়েক পলকের ব্যবধানে রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকেও পেছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দা স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আক্রমণকারীরা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভেতর। অতপর এক অশরীরী পিনপত নীরবতা। বাকরুদ্ধ প্রত্যেকে যেন সকলে মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে, ফুসছে সে হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপ্টে থাকা ইজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতর থেকে আত্মা বেরিয়ে গেল। মানুষ বোধহয় তেমনটাই অনুভব করে যেমনটা ইরাম এই মুহূর্তে করল। ঝট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাম কবজি লালচে বর্ণে ছেয়ে গিয়েছে। ধীরে ধীরে ত্বক পোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু। ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল ইরাম। চারপাশে ভিড় জমে গিয়েছে, চিৎকার চেঁচামেচি হাঁক ডাক। অথচ এত কিছুর মাঝেও ইরাম শুধুই নিজের ছেলের ছটফট করতে থাকা নাজুক শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে সে মেলাতে পারছে না। এমন সময়ে দৌড়ে এলো সারিকা। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে উঠল,